খুন, চুরির টাকায় প্রাসাদ গড়ে মিথ্যে কথার জাল, বদলে দিতে হিসাব নিতে আসছে এবার লাল। দুর্নীতি আর চাকরি চুরির হিসাব যদি চান, ঝড় তুলে ওই লাল পতাকার আসছে কলতান। লাল পতাকায় পথ দেখাবে, লাল পতাকায় যান, ঝড় তুলে ওই লাল পতাকার আসছে কলতান। আমরা এখন আছি পানিহাটাই বিধানসভা কেন্দ্রে। আমাদের সঙ্গে আছেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কলতান। প্রচার কেমন চলছে? প্রচার খুবই ভালো চলছে। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে, উদ্দীপনা রয়েছে এবং যন্ত্রণাও রয়েছে। গত দীর্ঘদিন ধরে যাদেরকে ভোট দিয়ে এসছেন তারা শুধুমাত্র নিজেদের আখের ভরেছেন, পকেট উঠিয়েছেন, বড় বড় সাতমহলা প্রাসাদ বানিয়েছেন, ফলে সাধারণ মানুষ কিছু পেয়ে ওঠেন। সেই না পাওয়ার যন্ত্রণাগুলো আমাদের প্রচারের মধ্যে আসছে, কারণ মানুষ বলছেন এই দাবি নিয়ে তোমাদের লড়াই করা উচিত। ফলে সেই যন্ত্রণার আকুতি, সেই তীব্রতা প্রকাশ পাচ্ছে। মহামিছিলগুলো তো আপনারা দেখেছেন, রোড সোজা হয়েছে, তাতে দেখেছেন সেই আকুতি, সেই তীব্রতা প্রকাশ পাচ্ছে যে এবার বামপন্থীরা এসে মানুষের ভালো থাকার জন্য কিছু ব্যবস্থা করতে পারে। আপনার উত্তর ধরেই বলি, এই যে নির্বাচনে দাঁড়িয়ে জিততে পারলেই প্রাসাদ বানানো যায়, এর রহস্যটা কি? এই যে রাস্তাটা, এটা যেরকম এবড়ো খেবড়ো হয়ে রয়েছে, এটার একমাত্র একটা রহস্য। এটা মিউনিসিপ্যালিটিতে কাঁচা রাস্তা, রাস্তা পাকা হয়, 2 মাস পর ভেঙে যায়, আবার নতুন করে হয়। এই যে বারংবার করে টাকা আসে আর কাটমানি আসে, এতে করে প্রাসাদ তৈরি হয়। কারণ এই সব কাউন্সিলর ইত্যাদি যারা হয়েছেন পানিহাটিতে, কেন শুধু সর্বত্রই, তাদের চাকরি বাকরি ইত্যাদি এমন মারাত্মক কিছু ছিল না যাতে ওই রকম বড় বড় বাড়ি গাড়ি কোটি টাকার সম্পত্তি তাদের হতে পারে। আগের নির্বাচন থেকে পরের নির্বাচনে 300-400 গুণ করে সব প্রার্থীর সম্পত্তি বেড়ে যাচ্ছে হলফনামায়, তৃণমূলের, বিজেপির, কোথাও কোথাও। এগুলো হচ্ছে যে রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে না, সেই টাকা বাড়ি চলে যাচ্ছে। কিন্তু আপনি কি করে গ্যারান্টি করবেন যে আপনি নির্বাচনে জিতলে আপনারও একই রকম প্রাসাদ তৈরি হবে না? কোনো বামপন্থী সরকার যতদিন ছিল ততদিন কোনো ক্যাবিনেট মিনিস্টারকে তো দুর্নীতির যায় জেলেও যেতে হয়নি, কারুর খাটের তলা থেকে টাকাও বেরোয়নি। বরং খাটের তলায় গোটা পরিবার আছে, এরকম বামপন্থী নেতাকর্মী আপনি এখনও চারপাশে দেখিয়ে দিতে পারেন। একটাই ঘর, আর খাটের নিচে গোটা সংসার, এই অবস্থা। আপনি তো নির্বাচনী প্রচারে আছেন, আমিও আস্তে আস্তে ঘুরলাম এলাকাটা। রাস্তার দুধারে জঞ্জাল, ড্রেনেজ সিস্টেম করুণ দশা। এলাকার মানুষের দাবি সম্পর্কে কিছু ওয়াকিবহাল হয়েছেন? এলাকার মানুষ প্রথম দিন থেকে, আমরা যখন একটা QR কোড করেছিলাম পার্টির পক্ষ থেকে, মানুষ জানিয়েছিলেন তাদের পুরো পরিষেবাটা একেবারে বেহাল দশা হয়ে পড়েছে। পানিহাটি একটা জঞ্জাল নগরীর নামে পরিচিত হয়ে গেছে। আপনি যেখানে পাবেন সেখানেই জঞ্জাল, জঞ্জাল এবং জমা জল। আজ থেকে বৃষ্টি হয়েছে তো অনেক দিন আগে হয়ে গেল, এখনও এইসব 26 নম্বর, 27 নম্বর, 24 নম্বর ওয়ার্ডে এখনও গোড়ালি ডুবে যাবে এরকম জল। কাউন্সিলর দীর্ঘদিন ধরে সেই পাড়ায় আসছেন না। এ কাছে 27 নম্বর ওয়ার্ডের পাশে, সেখানে বিধায়ক পদপ্রার্থী যিনি তৃণমূলের, তিনি ভোট প্রচার করতে এসে বিক্ষোভের মুখে পড়ে চলে গেলেন, কারণ জমা জলের সমস্যা তিনি সমাধান করে উঠতে পারেননি। ফলে এই সমস্যা সমাধান করার জন্য মানুষ আমাদেরকে বলছেন। এর পাশাপাশি জমা জল যেমন আছে, কিন্তু পরিশ্রুত পানীয় জল, যেটা 2009 পর্যন্ত বামফ্রন্টের বিধায়ক ছিলেন, তিনি এই সাংসদ ছিলেন, তিনি এই ব্যবস্থা করেছিলেন 250 কোটি টাকা ব্যয় একটা প্রজেক্ট, যাতে পরিশ্রুত পানীয় জল গোটা পানিহাটি, খড়দা, কামারহাটির মানুষ পাবেন। সেই প্রকল্প 3 বার করে এই আমলে উদ্বোধন করা হলেও সেই প্রকল্পের কাজ চালু হয়নি। জলের মিটার বসে গেল বাড়িতে বাড়িতে, মিটার চুরি হয়ে গেল, কিন্তু জল প্রকল্পটা হলো না। বামপন্থীরা ভোটে জিতলে আমরা এই মিটারটা চালু করব। বামপন্থীরা এত কাজ করেছেন, তাহলে বামপন্থীরা 2011 সালে পরাজিত হলেন কেন? বামপন্থীরা 2011 সালে পরাজিত হয়েছেন, তার সিঙ্গুর নন্দীগ্রামের ষড়যন্ত্র ইত্যাদি বলতে গেলে তো গোটা ইন্টারভিউটা শেষ হয়ে যাবে। 16 সালে বামপন্থীরা 39% ভোট পেয়েছিলেন, তাদের যে জোট, প্রায় চলে এসেছিলেন কাছাকাছি। তারপরেই বিজেপি এই ভরসাটা দেখানো শুরু করলো, ভয়টা দেখানো শুরু করলো যে ইডি সিবিআইকে দিয়ে আমরা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সব তদন্ত করে ফেলি। তাহলে সারদা, নারদা, রোজ ভ্যালি, নিয়োগ দুর্নীতি ইত্যাদি বামপন্থীরা এখন পারবে না, তারা সরকারে নেই। তাহলে ইডি সিবিআইকে নিয়ে এসে বিজেপি পারবে, এই ভরসাটা তৈরি করার ওরা চেষ্টা করেছিল। মানুষ ভরসা করলেন, 19-এ ভোট দিলেন, 21-এ ভোট দিলেন, 24-এ ভোট দিলেন, হতাশ হলেন। এবার আর সেই ভুলটা হবে না, এটাই মানুষ বলছে। ইডি সিবিআই এর প্রশ্ন তুললেন, আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে
আপনারই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপির, তার মেয়ে আরজি করে ডাক্তার ছিলেন, সেখানে তিনি ধর্ষিত হয়েছেন, খুন হয়েছেন। আমার মনে আছে আমরা আইনজীবীরা সেই দিনই দ্রুততার সঙ্গে আদালতে আপিল করি এবং খুব স্বাভাবিক কারণে যেহেতু কলকাতা পুলিশ, স্টেট পুলিশ ইনভলভ, কলকাতা হাইকোর্ট ডিরেকশন দেয় সিবিআই ইনভেস্টিগেট করবে। এখন আমরা যারা প্রগতিশীল ভাবনার আইনজীবী তারা এই উদ্যোগ নিয়ে সিবিআইয়ের কাছে ডিরেকশন গেল, সিবিআই তদন্ত শুরু করলেন বটে। কিন্তু আজকের যে অবস্থা, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিলেন, তারা হতাশ হয়ে যাচ্ছেন যে তদন্তের কি হবে। আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারই মা, আপনি কি বলবেন? সিবিআইয়ের কাছে কি আশা করেন? আর আগামী দিনে এইগুলোকে প্রতিরোধ করতে গেলে আপনার ভাবনা কি? আপনি এখানে জিতে আসলে আপনি কি করতে পারবেন? প্রথম কথা হচ্ছে, বিজেপি এই ধরনের কোনো নারী নির্যাতনের বিষয়ে বিচার দিতে পারবে না, এটা গোটা ভারতবর্ষের মানুষ জানেন, পশ্চিমবাংলার মানুষ জানেন। বিজেপিকে যদি বিচার দেওয়াতেই হতো, বিজেপি যদি নারী নিরাপত্তার বিষয়ে বিচার দিতে আগ্রহী হতো, তাহলে হাথরাস উন্নাওয়ের ঘটনা ঘটতো না, তাহলে সাক্ষী মালিকের ঘটনা ঘটতো না, মানে ধর্ষককে মালা পরিয়ে মিছিল করতো না বিজেপি। ফলে বিজেপি এর বিচার দেবে না, এটা দিনের আলোর মতো স্পষ্ট। এবার সিবিআই এর কাছে 50টা প্রশ্ন করা হয়েছিল তো তদন্ত নিয়ে, আরজি করে তদন্ত নিয়ে, সে প্রশ্নের জবাব এখনো আসেনি। সিবিআই হলফনামা বদলে ফেললো সম্ভবত গত বছরের নভেম্বর বা ডিসেম্বর মাসে। কেন হলফনামা বদলে ফেললো তার জবাবও আমরা এখন অবধি পাইনি। কেন যে আরএসএস এর প্রধান মোহন ভাগবত গোটা দেশ চালাচ্ছেন বিজেপির নাম করে আর কি, বেনামে তো আরএসএসই তো চালায় বিজেপিটাকে, তাহলে সেই আরএসএস এর প্রধান কেন বললেন যে রাজ্য সরকার যা তদন্ত করবে আমরা তার পাশে আছি? এই প্রশ্নের জবাবও কিন্তু নির্বাচনের আগে গোটা পশ্চিমবাংলার মানুষ বিজেপির থেকে নিতে চাইবে। বিজেপি সেই প্রশ্নের জবাব দিতে পারবে না। আচ্ছা, যিনি প্রার্থী হয়েছেন তিনি একটা দল বেছে নিয়েছেন, কিন্তু যারা রাস্তায় ছিলেন তারা, তার মধ্যে আপনিও ছিলেন। আপনি এই মামলাকে কেন্দ্র করে একটা কেসে অভিযুক্ত হয়েছেন, জেল খেটেছেন। কি ঘটিয়েছিলেন? কেন জেল খাটতে হলো? একটা এডিটেড অডিও ক্লিপ, যার এপাশ ওপাশের কোনো মন্তব্যের ঠিক মিল নেই আর কি, সেই বিষয়ে আইনজীবীরা আমার থেকে ভালো জানেন। সেই মামলা এখনও চলছে এবং সেইটা যখন আবার কণ্ঠস্বর ইত্যাদি নেওয়া হয়েছে, সেটা যখন আবার তদন্ত হয়ে আসবে, যখন আবার নির্বাচন হয়ে গেলে আবার পরের মাসে আমাকে হাজিরা দিতে যেতে হবে, সেই তদন্ত যখন চলবে আমাদের আইনজীবীরাও তার পক্ষে বিপক্ষে যা যুক্তি ইত্যাদি সাজাবেন। কিন্তু ষড়যন্ত্রটা হয়েছিল সেটা বাস্তব, সেই ষড়যন্ত্রের কারণেই হচ্ছে যে কোর্ট আদালত জেলযাত্রা ইত্যাদি করতে হয়েছে। কিন্তু এখানে আমার জেলযাত্রাটা খুব বড় ব্যাপার নয়, যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গোটা পৃথিবী জুড়ে আন্দোলন করলেন, তাদের যে দাবিটা জাস্টিস সেটা এখনো পাওয়া গেল না, সেটাই কিন্তু মুখ্য বিষয়। না, এখানে যেমন আপনি বলছেন আপনার জেল যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ নয়, পাশাপাশি যে প্রশ্নটি উঠে আসছে যে আরজি করের ঘটনা ঘটলো, পুলিশের উপস্থিতিতে আরজি করের ভেতরে ভাঙচুর হলো, আবার একই সঙ্গে আপনি গ্রেপ্তার হলেন যারা প্রতিবাদে ছিলেন। তাহলে এখানে কি কোনোভাবে আপনি পুলিশের এগেইনস্টে কোনো অভিযোগ করতে পারেন? পুলিশের বিরুদ্ধে সেই সময় তো অজস্র অভিযোগ এসছে। কেন পুলিশ কমিশনার ওই দিন রাত্রিবেলা, হাসপাতাল ভাঙচুরের দিন রাত্রিবেলা হঠাৎ করে মিডিয়াকে আক্রমণ করে বসলেন, সে প্রশ্নের উত্তর আমরা জানি না। ওই আরজি করের ঘটনার অকুস্থলে কারা ছিলেন তাদেরকে হঠাৎ করে পুলিশের একজন অফিসার এসে একজন তৃণমূলের পন্থী একজন নেতা, তার যিনি জুনিয়র ডাক্তার, তাকে হঠাৎ করে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে কেন দেখালেন সেও আমরা জানি। এবং অদ্ভুত ঘটনা হচ্ছে যে আমি যে মামলায় জামিন পেলাম, বেরিয়ে আসার দুদিন পরে জানলাম যে ওই হাসপাতাল ভাঙচুরের ঘটনাতেও আমি অভিযুক্ত হয়ে গেছি, মীনাক্ষী অভিযুক্ত হয়ে গেছে ইত্যাদি সব হয়েছে। কিভাবে হলাম সেগুলো আমরা জানলাম। ফলে এই ষড়যন্ত্রে বামপন্থীদেরকে জড়িয়ে দেওয়া এবং যা আসলে যারা অপরাধী, শুধু এই হত্যা কি নির্যাতন তো নয়, তার সাথে যে আরও কি জড়িত রয়েছে, কি ঘটনা যে সেদিন হাসপাতালের ভেতর ঘটেছিল, কি হয়েছিল, সবটা তো আমরা এখনও জানতে পারিনি। সেইগুলো জানার জন্যেই তো আমাদের লড়াইটা। আমরা দাবি করছি যে বিজেপি এবং তৃণমূল দুজনে মিলে তো সেটিং ফেটিং করে মোটামুটি তদন্ত কবরে চাপা দিয়ে দিয়েছে। আমরা ক্ষমতায় এলে ওই তদন্ত কবর থেকে বার করে নিয়ে প্রয়োজনে সেই ফাইল আবার খুলব, কারণ এই যে বিরলের মধ্যে বিরলতম অপরাধ, এই ঘটনায় দোষীদের শাস্তি হতে হবে।
আমরা জেনেছি সাধারণত গ্রেপ্তার হলে তার জামিন হয় ম্যাজিস্ট্রেট কোর্টে বা হাইকোর্টে বেল পিটিশনের মধ্যে দিয়ে। কিন্তু আপনার ক্ষেত্রে যা আমরা জেনেছি, আমাদের কাছে তথ্য আছে, তাতে আদালত যেহেতু এই কেসে গ্রেপ্তার করা যায় না, সেই কারণে আপনাকে হাইকোর্টের রিট পিটিশনে আপনাকে জামিন দিলেন। এই ধরনের ঘটনা কেন ঘটল? এখন পুলিশ যে ষড়যন্ত্র করে তৃণমূলের নির্দেশে, এটা তো এখন গোটা পশ্চিমবাংলার সমস্ত মানুষ জানেন, যারা টিভিতে শুনছেন তারাও জানেন যে পুলিশের এখানে কাজই হয়েছে তৃণমূলকে স্যালুট করা, তার চুরিকে সহায়তা করা এবং বামপন্থীদেরকে এই ষড়যন্ত্রের মধ্যে ক্রমাগত ঠেলে দেওয়া। আর বামপন্থীদের কাজ হচ্ছে সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে হচ্ছে যে মানুষের কাজের কথা বলা, যে কারণে আমরা ভোট লড়তে নেমেছি। এইখানে যে মানুষের উন্নয়ন না করার যে ষড়যন্ত্র, সেটা কাঁচা রাস্তা হতে পারে। গত বছর শারদ উৎসবের সময় এলাকায় লাইট বসানোর জন্য টাকা এসেছিল, সে টাকা কোথায় গেছে কেউ জানে না, কিন্তু রাস্তায় লাইট বসেনি। এখনও সন্ধ্যেবেলা ক্যাম্পেইন করতে যে এলাকায় যায় তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে অন্ধকারে ডুবে থাকে। তাহলে এই যে সমস্ত ষড়যন্ত্র, মানুষ অন্ধকারে থাকবেন আর নেতারা হচ্ছে যে ঝাড়বাতির মধ্যে থাকবেন, এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করতেই তো আমরা নির্বাচনে লড়তে নেমেছি। আইনজীবী হওয়ার সুবাদে আমরা এগুলো রেগুলার চর্চা করি। পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, কোথাও অপরাধ হওয়ার তথ্য সংগ্রহ করা তাদের আইবির মধ্যে দিয়ে, এবং সেগুলোকে প্রিভেন্ট করা, অপরাধ হলে নিরপেক্ষভাবে তদন্ত করা। কিন্তু পশ্চিমবঙ্গের নিরিখে, যেহেতু সারা পশ্চিমবঙ্গের মামলা আমরা করি, আমরা জানি, তাতে আমরা দেখি যে পুলিশ, তার বিরুদ্ধে অভিযোগ সাধারণ মানুষের, পুলিশ পাড়ায় গেলে সাধারণ মানুষ আতঙ্কিত হন, তাদের নিরাপত্তা পাওয়ার কথা, ঠিক তার উল্টোটা হচ্ছে তার সাধারণ মানুষের অভিজ্ঞতা। পুলিশের কাস্টডিতে প্রতিনিয়ত টর্চারের অভিযোগ আসছে, নির্যাতনের অভিযোগ আসছে। আপনি যদি এখানে নির্বাচনে যেতেন, একটা পানিহাটি কেন্দ্রে, এই পানিহাটি কেন্দ্রে যদি এই ধরনের ঘটনা ঘটে, এই অঞ্চলে যে থানা আছে, শুধু তাই দিয়ে তো আপনি এটাকে আটকাতে পারবেন না। প্রশাসনে ক্ষমতায় আসার মতো স্ট্রেংথ আজকের দিনে বামপন্থীতে আছে বলে মানুষকে মনে করছেন বলে আপনি মনে করেন? 100% এই মানুষ মনে করছেন, কারণ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, চুরি ছেঁচড়ামির বিরুদ্ধে যে মানুষ বিজেপিকে ভরসা করেছিলেন, সেই মানুষ 3 বার তাকে ভোট দিয়ে হতাশ হয়েছেন এবং মানুষ বুঝে গেছেন যে আসলে এদের দিয়ে হবে না। ফলে মানুষ ভরসা করছেন বামপন্থীরা পারবে, এবং বামপন্থীরা বিধানসভার বাইরে এবং ভেতরে লড়াই করলে যে আসলে শুধুমাত্র ওই চুরি ছেঁচড়ামির বন্ধ হওয়ার বিষয় নয়, গোটা সামাজিক পরিবেশটা বদলানোর চেষ্টা করা হবে। যে এই ধরনের মব লিঞ্চিংয়ের ঘটনা, সেইটা না ঘটানোর মতো করে পরিবেশ তৈরি করতে হয়। তো মব লিঞ্চিংয়ের মতো ঘটনা পশ্চিমবাংলায় ঘটছে, শুধু পানিহাটিতে ঘটছে, তৃণমূলের নেতারা অভিযুক্ত। ফলে সেই মব লিঞ্চিংয়ের মতো ঘটনা যাতে না ঘটে। আপনি জানেন কাউন্সিলররা বিভিন্ন এলাকায় হচ্ছে যে গুলি খেয়ে যাচ্ছে। আমাদের এখানে একজন কাউন্সিলর, তিনি, তার গুলিতে মৃত্যু হয়েছে। এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এর জন্যে যে সামাজিক একটা ব্যবস্থা তৈরি করতে হয়, যে সমাজের সমস্ত মানুষ ইনভলভ হবেন, তার ভালো লাগা খারাপ লাগা সবটা মিলে সেই পরিবেশটা তৈরি করতে হবে। তার জন্যে বামপন্থীদের ক্ষমতা বৃদ্ধি হতে হবে, বিধানসভার বাইরেও হতে হবে, বিধানসভার ভেতরেও হতে হবে। সাধারণ মানুষের তৃণমূলের বিরুদ্ধে অনেক ক্ষোভ তৈরি হয়েছে। অনেকে এটা আলোচনার মধ্যে নিয়ে আসছেন যে হটিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসে একবার দেখা প্রয়োজন। আপনি তো বামপন্থী, যদি বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসার কথা মানুষ ভাবে, তাহলে আপনাকে কেন ভোট দেবে? কেন মানুষ বিজেপির পরিবর্তে বামপন্থীদের বাঁচবে? বিজেপির পরিবর্তে কেন? জ্বলন্ত কড়াই থেকে ফুটন্ত উনুনে গিয়ে তো কেউ করতে চাইবেন না। জ্বলন্ত কড়াই থেকে ফুটন্ত উনুনে তো কেউ করতে চাইবেন না, কারণ বিজেপির আমলে গোটা দেশের মানুষ মণিপুর দেখে নিয়েছে, বিজেপির আমলে হাতরাস উন্নাও দেখেছেন, বিজেপির আমলে আসামে সিএতে কি হয়েছে সেটা সাধারণ মানুষ দেখেছে। ফলে গোটা দেশ জুড়ে রেল, ব্যাংক, বিমা, কয়লা খনি, ইস্পাত শিল্প বেচে দেওয়াও মানুষ দেখেছে। ফলে যারা গোটা দেশের ক্ষমতা পেয়েছিল কিন্তু কাজের কাজ কিছু করে উঠতে পারেনি, ফলে তাদের ক্ষেত্রে
মানুষ নিশ্চয়ই এই বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন যে এই পশ্চিম বাংলায় যারা শান্তি উন্নয়ন এনেছিল সেই বামফ্রন্ট, যারা এসএসসি চালু করেছিল সেই বামফ্রন্ট, যারা বেকারদের জন্য শিল্প তৈরি করেছিল সেই বামফ্রন্টকেই মানুষ আবার ফিরিয়ে আনতে চাইবেন। আমি একদম লোকাল ইস্যুতে চলে আসি। আমি যিনি আছেন তাকে বলবো একটু দুদিকে ড্রেনটা দেখাতে। এইটা অনেক ভালো অবস্থা দেখছেন আপনি। আপনি এখন যেটা দেখছেন এবং- সেটা আসলে ভালো অবস্থা, কারণ গত 2-3 দিন বৃষ্টি হয়নি বলে। গত 2-3 দিন বৃষ্টি যদি হতো তাহলে এই রাস্তায় আপনি হাঁটতে পারতেন না, কারণ এখানে বছরভর জল পড়ে থাকে, বছরভর জল জমে থাকে, যে কারণে এই ওয়ার্ডের কিছু কিছু এলাকায় কাউন্সিলরও হেঁটে যান না, কারণ এলে তাকে সাধারণ মানুষের বিদ্রোহের মুখোমুখি পড়তে হয়। তাহলে এইটা যদি একটা কোনো জায়গার একটা এতদিনের মিউনিসিপ্যালিটির অবস্থা হয়, তাহলে সেই এলাকার মানুষ তার বাড়তি অসুস্থতা ইত্যাদির জন্যে যে তৃণমূল দায়ী সেটা তো বোঝাই যাচ্ছে। কয়েক বছর আগে কলকাতা হাইকোর্টে আমরা মামলা করেছিলাম, ডেঙ্গি মহামারীর আকার ধারণ করেছিল। আসলে যা আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে, তার এই ডেঙ্গির কারণ হচ্ছে এই দুধারের ড্রেন। হ্যাঁ, এইটা দেখুন আপনি, এটা হচ্ছে রাস্তা। ভিডিও ফলে এইটা যদি একটা রাস্তার অবস্থা হয়, এইটা যদি একটা রাস্তার অবস্থা হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের পুরো পরিষেবার যে কি হাল সেটা তো আমরা যে কোনো মানুষ বুঝতে পারছি। তাও দীর্ঘদিন এই সময় বৃষ্টি হয়নি বলে। তাহলে এর জন্যই মানুষ বিকল্প চাইছেন, এবং সেই বিকল্পটা বামপন্থা, এইটুকুই আমরা বলতে পারি। একেবারে অন্য প্রসঙ্গে আসি। রাজ্যে এমপ্লয়মেন্ট একটা বিরাট সমস্যা আকার ধারণ করেছে। যারা বেকার ছেলে, কিছুদিন আগে আমরা দেখেছি তারা একটা অংশ দুর্নীতির জন্য চাকরি হারিয়েছে। দীর্ঘদিন ধরে স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এক্সামিনেশন না হওয়ার কারণে বেকারের সংখ্যা বেড়ে গেছে। গ্রাজুয়েট করা ছেলে, পিএইচডি করা ছেলে, তারা গ্রুপ ডি চাকরির জন্য অ্যাপ্লাই করছে। এই পরিস্থিতি, আপনারা ক্ষমতা এলে কি করবেন? আমরা আমাদের ইশতেহারে বলেছি যে বামপন্থীরা ক্ষমতায় এলে ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ শিল্প সেগুলো আলাদা আলাদা করে তৈরির জন্য ব্যবস্থা নেওয়া। এটাও আমরা বলেছি যে যেভাবে এসএসসি তৈরি হয়েছিল সেই সময়, যাতে করে বছর বছর স্বচ্ছ নিয়োগটা হতো, সেই রকম করে আবার এসএসসিকে তৈরি করতে হবে। এই নিয়োগ দুর্নীতি ইত্যাদির গোটা কলঙ্কটাকে বাদ দিয়ে এসএসসিকে তৈরি করতে হবে, যাতে সঠিক নিয়োগ হতে পারে। এই সময় পিএসসিতে, এই সময় পাবলিক সার্ভিস কমিশনেও সাদা খাতা দিয়ে বিডিও হওয়ার অভিযোগ উঠেছে, যেটা কোনোদিন বাম আমলে ভাবা যেত না। সেই মামলাও চলছে কোর্টে, যে সাদা খাতা জমা দিয়েছেন, পরীক্ষায় ফেল করে যাওয়ার কথা, তিনি বিডিও হয়ে গেছেন। ফলে এই দুর্নীতি বন্ধ করে সরকারি শূন্য পদে দ্রুত স্বচ্ছ নিয়োগ, এবং শিল্পের জন্য যে জমি রাখা রয়েছে সরকারের হাতে, সেই শিল্পের জমিতে শিল্প তৈরি করে সেখানে ভারী শিল্প এবং ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, সেখানে বাড়তি বিনিয়োগ করে হচ্ছে নতুন নতুন কাজের ব্যবস্থা, যাতে করে পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা কমিয়ে আনা যায়। পরিযায়ী শ্রমিকরা যাতে আরও নিজের এলাকায় এসে কাজ পেতে পারে। আপনি কাজের কথা বলছেন। কেন্দ্র সরকার, রাজ্য সরকার দুটি ক্ষেত্রেই তাদের দপ্তরে রেগুলার রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে। তাদেরকে সব চুক্তিভিত্তিক কর্মীতে পরিণত করা হচ্ছে, এবং রেগুলার যারা কর্মী তাদের সমান কাজ করানো হচ্ছে, কিন্তু স্বল্প মূল্যে করানো হচ্ছে, যা সরাসরি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার বিরোধিতা করে। তাহলে রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে যারা আছেন তারাই শোষণকে নিশ্চিত করছেন। এইভাবে এটাকে কিভাবে আপনি আটকাবেন? এটাকে আটকানোর জন্যই আমরা আমাদের ইশতেহারে বলেছি যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে পার্মানেন্ট করা। নমস্কার। বাড়িতে তো চুরি হয়ে যাবে। যারা এই চুক্তিভিত্তিক কর্মীদেরকে আমরা বলেছি পার্মানেন্ট করা হবে। এখানেও যে পুরসভা রয়েছে, সেই পুরসভায়
যত এই ধরনের জঞ্জাল পরিষ্কার ইত্যাদি কর্মীদের সাথে আমাদের কথা হয়েছে, সবাই বলেছেন যে তারা কন্ট্রাকচুয়াল স্টাফ, পার্মানেন্ট কেউ নেই। আমাদের ইশতেহারে আমরা বলেছি যে যখন বামফ্রন্টের সরকার হবে তখন এই চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ করা হবে, তাদের মাইনেটা সময়োপযোগী করা হবে, তাদের ইএসআই, পিএফ ইত্যাদি সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে যেটা সমস্ত জায়গার কর্মীরা পান না, সেই ব্যবস্থা আমরা করব। কাজের পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার নির্মম অবস্থা। আমি যতটা খবর পেয়েছি, পানিহাটি কেন্দ্রে একটি স্বাস্থ্য কেন্দ্র আছে বটে, কিন্তু তা প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থাতে নাকি পড়ে আছে। এই অঞ্চলে খুব কাছাকাছি হসপিটাল বলতে গেলে সাগর দত্ত হসপিটাল, যে হসপিটালে আপনি কোনো বড় চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন না, কোনো নিউরো বা নেফ্রো বা কার্ডিয়াক এই ধরনের কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। এখন এই অঞ্চলের যারা বাসিন্দা তারা আপনার কাছ থেকে আশা করে, এখানে একটি মাতৃসদন ছিল যেটা অত্যন্ত সুলভের, মা ও শিশুর দেখভালের ব্যবস্থা করতো। বাম আমলে তৈরি হওয়া মাতৃসদন এখন বন্ধ। পানিহাটিতে একটা স্টেট জেনারেল হাসপাতাল আছে, যে স্টেট জেনারেল হাসপাতালটায় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গেলেও আপনি ডাক্তারি পরিষেবা পাবেন না। সেখানে যথাযথ ওষুধ ইত্যাদি কিছু নেই, ফলে রাস্তা নেই এখানে। রাস্তা তো নেই, ওষুধ নেই বলতে বলতে রাস্তা নেই চলে এলো। তাহলে এইটা হচ্ছে গোটা পানিহাটির অবস্থা। একটা যন্ত্রণার কথা বলতে গিয়ে আরেকটা যন্ত্রণায় চলে আসতে হয়। সেই মাতৃসদন বামফ্রন্ট আমলে চালু ছিল, এখন বন্ধ। ওইটা আমরা আবার চালু করতে থাকবো। স্টেট জেনারেল হাসপাতালে নতুন করে বিনিয়োগ করে সেখানে বেড রাখা, নতুন উপকরণ ইত্যাদি রাখা, এইগুলোর ব্যবস্থাও আমরা করব। এই যে শুধু রেফার রোগ হয়ে যাওয়া, যে এখান থেকে আরজিকর, এখান থেকে সাগর দত্ত থেকে আরজিকর, সেখানে একটা সাগর দত্ততে পর্যন্ত একটা ডিজিটাল এক্সরের ব্যবস্থা নেই, যেটা আজকে সর্বত্র হয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর মতো করে যে বিনিয়োগ করার প্রয়োজন সেটা পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে করব, এবং মাতৃসদনটা আবার চালু করব, যাতে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ যথাযথভাবে স্বাস্থ্য পরিষেবাটা পান। স্বাস্থ্য পরিষেবার কথা বলছেন, বর্তমানের অভিজ্ঞতা হচ্ছে মেডিকেল কলেজ এবং আরজিকর বা পিজির মতো কয়েকটা হসপিটাল ছাড়া বাদবাকি হসপিটাল ইনক্লুডিং এই তিনটে হসপিটালেও মূলত কন্ট্রাকচুয়াল ডাক্তার বা বন্ডেড ডাক্তার বা ওই কন্ট্রাকচুয়াল নার্স এবং খুব অল্প সংখ্যক গ্রুপ ডি স্টাফ দিয়ে চলছে। ফলে প্রতিদিন যে হাজার হাজার মানুষ হসপিটালে তাদের চিকিৎসার জন্য যান, তারা প্রতিদিন সমস্যার মুখে পড়েন। এই সমস্যার সমাধানের জন্য আপনার কাছে নতুন নিয়োগ তো হচ্ছে না দীর্ঘদিন ধরে। এই যে নার্সিং ট্রেনিং বলুন কি ডাক্তার নিয়োগেও বলুন, সরকার শুধুমাত্র ডাক্তার নিয়োগ এবং তাদের হচ্ছে যে ট্রান্সফার ইত্যাদিটা হাতে ধরে রেখেছে পানিশমেন্ট পোস্টিংয়ের জন্য। সিনিয়র রেসিডেন্ট কে হবে হবে না, কোন জায়গায় কে চাকরি পাবে পাবে না, গোটাটা শুধুমাত্র আলাপ আলোচনার ভিত্তিতে হচ্ছে যে কাকে আমি পানিশমেন্ট পোস্টিং দেবো। এই জন্য যদি স্বচ্ছভাবে এই নিয়োগটা হতো, স্বচ্ছভাবে এই ট্রান্সফার প্রসেসটা হতো, স্বচ্ছভাবে নার্সিংয়ের নিয়োগটাও হতো। নার্সিংয়ের নিয়োগ নিয়েও প্রচুর আন্দোলন ইতিমধ্যে হয়েছে, সে আপনারা টিভির পর্দায় দেখেছেন। সেই নিয়োগগুলো যদি সঠিকভাবে হতো তাহলে এই ক্রাইসিসটা তৈরি হতো না। কোভিডের মতো এত বড় একটা মহামারী পেরিয়ে আসার পর যদি হাসপাতালগুলোতে 5টা 10টা 50টা বেড না বাড়ে, তাহলে মানুষ পরিষেবা পাবেন কোথায়? আর এটা শুধু কলকাতার হাসপাতাল বলে নয়, সেটা সাগর দত্ত হোক আর যেখানেই হোক, সেখানেই যদি বেড বা অন্যান্য পরিকাঠামো বৃদ্ধি হতো তাহলে তো আর কাউকে কলকাতায় রেফার হতে হতো না। আমরা এই ক্রাইসিসটা মেটানোর চেষ্টা করব। বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে বিজেপি চায় না পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকার পতন হোক। আবার আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভয়ের মা তিনি বলছেন যে অভয়ের বিচারের জন্যে তিনি বিজেপি যোগদান করেছেন। আপনি এই বিষয়টা কীভাবে দেখছেন? অভয়ের বিচার কি
বিজেপিতে যোগদানের মধ্য দিয়ে সম্ভব? বিজেপি কোনোদিন কোনো অভয়াদের বিচার দিতে পারবে না, সে হাতরাস উন্নাও হোক বা এখানে পার্ক স্ট্রিট আরজি করের ঘটনা হোক, সাউথ ক্যালকাটা ল কলেজ হোক, কোনোদিন কোনো নির্যাতনের বিচার বিজেপি দিতে পারবে না। কারণ ওরা মনুবাদ মেনে চলে, যে মনুবাদ মহিলাদেরকে এটা শেখায় যে মহিলারা শৈশবে পিতার অধীনে থাকবেন, যৌবনে স্বামীর অধীনে এবং শেষ বয়সে পুত্র সন্তানের অধীনে। তারা নারী নিরাপত্তার বিষয়ে এগোবে না, নারী নির্যাতনের বিচারও দেবে না। ফলে যারাই ওই ভরসায় যাচ্ছেন, সাধারণ মানুষও ওই ভরসায় গিয়েছিলেন, তারাও হতাশ হয়ে ফিরেছেন। আরও যারা আজকে যাচ্ছেন বামপন্থীরাদের কথা মিলিয়ে নেবেন, তাদেরও হতাশ হয়ে ফিরতে হবে। যে রাস্তা দিয়ে তারা ফিরবেন, বামপন্থীরা রাস্তায় দাঁড়িয়ে থাকবে তাদের পাশে দাঁড়ানোর জন্য। আগামী নির্বাচনের দিন প্রতিটি নির্বাচক হচ্ছেন তার বিচারক। তারা বিচার করে বাকি তৃণমূল বিজেপির প্রার্থীকে বাদ দিয়ে কেন আপনাকে আলাদা করে দেখবেন? কেন আপনাকে গত 15 বছর ধরে তৃণমূলকে ভোট দিয়েছেন, গত 10 বছর ধরে বিজেপিকে ভোট দিয়েছেন, কিন্তু শুধুমাত্র নেতাদের পকেট ভরানো ছাড়া আর কিছু হয়নি। আপনি রাস্তার হাল দেখলেন, স্বাস্থ্য ব্যবস্থার হাল দেখলেন, শিক্ষা ব্যবস্থার হাল দেখলেন। গোটা দেশ জুড়ে নারী নিরাপত্তার হাল খারাপ। গোটা দেশ জুড়ে পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা বাড়ছে। ফলে এই যন্ত্রণা মুক্তির উপায় একমাত্র বামপন্থীরা দেখাতে পারবে, সেই জন্যই আমাদের সমর্থন করবে। আপনি যদি জিততে পারেন এই কেন্দ্র থেকে, আপনি 5টি দাবির কথা যদি বলি, এই অঞ্চলের কোন 5টি দাবি পূরণের কথা বলবেন এই এলাকা? কোন 5টি দাবি পূরণের কথা বলবেন? প্রথম হচ্ছে পরিশ্রুত পানীয় জল প্রকল্প চালু করতে হবে, শিল্পের জমিতে শিল্প তৈরি করতে হবে, এলাকার স্কুল কলেজগুলোর উপর সাধারণ মানুষের ভরসা ফেরাতে হবে, এই জঞ্জাল জমা জলের সমস্যা মুক্ত করতে হবে এবং শান্তি সম্প্রীতির পরিবেশ ফেরাতে হবে। এই গোলাগুলি চালানো, মব লিঞ্চিং, এইগুলো চলবে না পানিহাটিতে। এই কথা আমরা বলতে চাই এবং এই কাজ আমরা করতে চাই পানিহাটি। Don't forget to like, share and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will see you next time with more news that matters. Stay informed, stay safe.